Hello, good morning, my dear students. How are you? Hope you all are fine by the grace of Almighty. You know that we have taking our online class. Today I will discuss a very important topics that is related with your assignment. It is very important for you, and some of you have worried about assignment because it is new for your class. If you listen attentively, hope you will understand my class, and if you face any difficulties, please let me know. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে ক্লাস নিব। তোমরা জানো যে তোমাদের একটা অ্যাসাইনমেন্টের টপিকস দেওয়া হয়েছে ইংলিশে। তো আমি তোমাদেরকে শুরুতে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমি বোর্ডে লিখে রেখেছি। তারপরে আমরা কোশ্চেন বোঝার পরে আমরা চলে যাব যে কিভাবে ডিটেলস হচ্ছে অ্যাসাইনমেন্টটার আনসার আমরা লিখব। শুরুতে আমি তোমাদের বলে রাখি, অ্যাসাইনমেন্টের বেসিক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি গত বছর বেসিক ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটাও আমি তোমাদের জন্য দিয়ে দিতে পারি গ্রুপে। আর হচ্ছে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো ইউটিউবে, তাহলে তোমরা খুব সহজেই অনেক ক্লাস পেয়ে যাবে। ওখানে অনেক ক্লাস আমার বিগত বছর নেওয়া ক্লাসগুলো তো আছেই, এছাড়া তোমরা নতুন এবছর যে ক্লাসগুলো নিব সেগুলো পেয়ে যাবে। এখানে আমি আজকে সরাসরি আমাদের এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো আমাদের কি দেওয়া আছে প্রশ্নে। প্রশ্নটা এরকম ছিল যে one of your family members has been sick. যে কোনো একজন তোমার পরিবারের লোক হচ্ছে অসুস্থ। You have found some health problems in him or her suggest. যে তুমি তার শরীরে কিছু সমস্যা খুঁজে পেয়েছো, দেখতে পাচ্ছ। হিম or হার দেওয়া হয়েছে এই কারণে যে সে পুরুষ লোকও হতে পারে অথবা মহিলাও হতে পারে। এরপরে কি কি সমস্যা দেখা যাচ্ছে? ফিভার, জ্বর, হেডেক হচ্ছে মানে মাথা ব্যথা, এরপরে হচ্ছে বডি পেইন, শরীরের ব্যথা থাকতে পারে, কফ হচ্ছে কাশি। নাও রাইট আ কনভারসেশন উইথ আ ডক্টর। এখন কি করতে হবে? আমাদের ডক্টরের সাথে একটা কনভারসেশন করতে হবে। মানে আমরা যেভাবে ডায়লগ লিখি ঠিক সেই ডায়লগটাকে আর একটা অল্টারনেটিভ এখানে ব্যবহার করা হয়েছে কনভারসেশন। মানে আমরা যেভাবে ডায়লগ রাইটিং শিখেছি ঠিক সেভাবে আমাদের এই কনভারসেশনটা করতে হবে। এখানে আমার কোশ্চেনে আরো কিছু ক্লু দেওয়া আছে, আমি সেগুলো বোর্ডে লিখে দিব। আগে আমরা কোশ্চেনটা বুঝবো। আচ্ছা, আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি। এরপরে দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল। এরপরে আমাদের যে কনভারসেশন করতে বলেছে একজন ডক্টরের সাথে, আর একটু কিছু আমাদের হিন্টস দেওয়া আছে। সেটা কি বলা আছে? Your conversation should include the following points. Should include the following points. The following points. এখন কি কি পয়েন্ট থাকবে? কোশ্চেন এন্ড আনসার। তার মানে আমরা জানি যে ডায়লগ হতে গেলে কোশ্চেন করতে হয় এবং আনসার দিতে হয়, তো সেটাই বলেছি এখানে একটু হেল্প করার জন্য তোমাদের। এন্ড আনসার। আচ্ছা, এরপর নেক্সট কি দেওয়া আছে? হেলথ অ্যান্ড প্রবলেমস। মানে শরীরের অবস্থা জানতে চাইবে, তারপর শরীরে কি কি সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু তুমি ডক্টরের কাছে যাবে, তো ডক্টরের সঙ্গে তো তোমাকে অবশ্যই বলতে হবে যে তোমার কি সমস্যা, কিছু তোমাকে টেস্ট করতে দিতে পারে। তো সেখানে আমাদের একটু হেল্প করেছে এই পয়েন্টগুলো দিয়ে, হেলথ অ্যান্ড প্রবলেমস, যে তোমার কি কি সমস্যা আছে সেটা বলতে হবে। দেন হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড
হাইজিন। হাইজিন হচ্ছে স্বাস্থ্যবিধি, মানে তোমার শরীরের অবস্থা সম্পর্কেই তোমাকে এখানে জানতে চাওয়া হবে মেইনলি, এবং কিছু স্বাস্থ্যবিধি তোমাকে বলে দিবে। আমরা যেমন ডক্টরের কাছে গেলে আমাদের কিছু পরামর্শ দেয় না, যে এইভাবে করবেন, এভাবে রেস্ট নিবেন, ওষুধগুলো এইভাবে খাবেন, সবকিছুরই একটা বলে দেয়। তো সেই বিষয়গুলো। এরপর হচ্ছে রেমেডিস। রেমেডিস হচ্ছে প্রতিকার, যে আমরা তো ডক্টরের কাছে যাই ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ, তো আমরা কিভাবে আমরা খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারি, কিছু পরামর্শ, কিছু টিপস এখানে থাকবে। এরপরে হচ্ছে WH, আচ্ছা, WH and yes or no কোশ্চেন। সাধারণত আমরা যখন ডায়লগ করি, কোশ্চেন আমরা WH কোশ্চেন ক্লাস 5-এ শিখেছি, 4-এ শিখেছি, তাই না, ক্লাস 3-তেও হয়তো ছিল। তো আমরা জানি যে WH কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। আর একটা আছে যে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে ছোট ছোট প্রশ্ন যেগুলোর আনসার হতে পারে ইয়েস অথবা নো। এগুলো হচ্ছে আমাদের একটু হেল্প করেছে মেইনলি। আচ্ছা, এখানে 2, 3 না, এখানে হচ্ছে তোমার এইটার ভিতরেই এই পয়েন্ট গুলা 2 নম্বরে হেলথ অ্যান্ড প্রবলেমস এর মেইন ভিতরেই আমার হেলথ অ্যান্ড হাইজিন আর হচ্ছে রেমেডিস। এরপরে যেটা আমি বললাম যে WH কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ, WH কোশ্চেন আমি করতে পারি ডায়লগের ভিতরে, সেটাই বলছে, এটাও আমি করতে পারি, আবার ইয়েস নো কোশ্চেন করতে পারি। ছোট ছোট কোশ্চেন দিয়ে মেইনলি ডায়লগ লেখা হয়, ইয়েস অথবা নো কোশ্চেন্স। তাহলে দেখো WH কোশ্চেন্স এন্ড অথবা ইয়েস অর নো কোশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আর এটা বলেছে প্রপার পাঞ্চুয়েশনস, যে আমরা যখন বলবো আমাদের বলার যেন উচ্চারণটা আমাদের সঠিক হয়, সেটা বলেছে প্রপার পাঞ্চুয়েশনস। 4 নম্বরে চলে গেলাম। দেখো প্রপার পাঞ্চুয়েশনস। পাঞ্চুয়েশনস এখানে একটা এস হবে। এখন আমাদের প্রশ্ন সবসময় আমি তোমাদেরকে বলি যে আমরা যখন কোনো কিছু করতে যাব, কোনো আনসার করতে যাব, অবশ্যই কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। যে হুট করে শুধু দেখেছি হেডিং আছে যে একটা কনভারসেশন লিখতে হবে রোগী এবং হচ্ছে ডাক্তারের মধ্যে, আমি অমনি হুট করে লিখতে বসে গেলাম না। আমাকে আমার এর জন্য আমার মার্কস কত আছে, মার্কস ডিস্ট্রিবিউশন আমাকে দেখতে হবে, প্রশ্নে কি কি নির্দেশনা দেওয়া আছে। তোমার প্রশ্নে কিছু নির্দেশনা দিয়েছে বোর্ড থেকে, তো অবশ্যই অবশ্যই সেটা ফলো করতে হবে। যদি নির্দেশনা না থাকতো তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারতে। এই জন্যই আমি মেইনলি কোশ্চেনটাও আমি বোর্ডে সংক্ষেপে লিখছি, হুবহু যেভাবে আছে সেভাবে না। কোশ্চেন থেকে যেগুলো আমার মনে হয়েছে যে তোমাদের আলোচনা করা দরকার, সেইটুকু অংশ আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এবং এই অ্যাসাইনমেন্ট যদি তুমি ভালোভাবে করতে পারো, অ্যাসাইনমেন্টের জন্য আমাদের মার্কস আছে কত জানো? 16 মার্কস। এটা কিন্তু আমাদের মার্কস কত? 16। এই মার্কসটা খুব জরুরি যে কোনো প্রশ্নের আনসার লেখার ক্ষেত্রে, সেটা শুধু ইংলিশ বলে কোনো কথা না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেনের মার্কসটা জানা খুব জরুরি। এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে এরপরে কি আছে যে ইয়োর কনভারসেশন শুড ইনক্লুড দ্য ফলোইং পয়েন্টস। তুমি কনভারসেশন করবে ডক্টরের সাথে রোগী নিয়ে, সমস্যা নিয়ে, অবশ্যই ঠিক আছে, কিন্তু তার ভিতরে এই নিচের পয়েন্টগুলো যেন অবশ্যই থাকে। কি পয়েন্ট আমরা একটু দেখে আসি। প্রথমে আছে কোশ্চেন অ্যান্ড আনসার, প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। নেক্সট আছে হেলথ অ্যান্ড প্রবলেমস, স্বাস্থ্য এবং স্বাস্থ্যের সমস্যা সম্পর্কে বলতে হবে। এটা তো খুব স্বাভাবিক, ডক্টরের কাছে গেলে তো আমরা সমস্যা নিয়েই যাই, তাই না। তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাকে বলবে, তাই না, যে এটা করো এটা করো না, যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকে। এরপর হচ্ছে রেমিডিস। রেমিডিস হচ্ছে প্রতিকার, কি কি আমরা কিভাবে সহজে খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারি। এরপরে হচ্ছে WH কোশ্চেন্স অর ইয়েস নো কোশ্চেন্স। আমি যখন ডায়লগটা করব সেখানে আমি WH কোশ্চেনও ইউজ করতে পারি, আবার ইয়েস নো কোশ্চেনও ইউজ করতে পারি। WH কোশ্চেনটা আমি একটু সংক্ষেপে বলি, তোমরা সবাই জানো, তারপর একটু মনে করিয়ে দিই যে কোশ্চেন গুলো শুরুতে W এবং
এইচ দিয়ে শুরু হয়, ম্যাক্সিমামই ডাব্লিউ দিয়ে শুরু হয়, আবার দুই একটা আছে যেটা এইচ দিয়ে শুরু হয়, যেমন হাউ একটা শব্দ, হ্যাঁ, হোয়েন, হয়া, এরকম ডাব্লিউএস কোশ্চেন আছে। আর ইয়েস নো কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন, যেটার আনসার হতে পারে ইয়েস অথবা নো। যেমন আমি যদি তোমাকে বলি যে তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটা এখনো করেছো, তুমি বলতে পারো যে হ্যাঁ আমি করেছি, অথবা এর আনসার হতে পারে যে না। এই হচ্ছে ছোট ছোট প্রশ্ন, ইয়েস নো কোশ্চেন। এরপরে যেটা বলেছে যে প্রপার পাঞ্চুয়েশনস, সঠিক উচ্চারণ করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের আরেকটু নির্দেশনা আমাদের দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো আমি এখন দেখাবো। আমরা অনেকেই কিন্তু করি যে প্রশ্ন পাওয়ার পরে আনসার লেখার জন্য খুব ব্যস্ত হয়ে যায়, এরকম ব্যস্ত হওয়া যাবে না। প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের জন্য কিছু সময় দিতে হবে, প্রশ্ন বুঝতে হবে, আর প্রশ্ন বোঝায় যদি তোমার কোনো সমস্যা থাকে আনসার করতেও সমস্যা হয়ে যাবে। তাহলে আমাদের নেক্সট একটু ডিরেকশন আছে, সেটা একটু দেখি। এখানে দেখো তোমাদের প্রশ্নে এরকম লেখা আছে যে নোট বলে একটা কথা আছে, সেই নোটে কি বলা আছে একটু দেখি। Your conversation must contain 5 questions and their answers. তাহলে প্রশ্ন করতে কয়টা বলেছে? 5টা কোশ্চেন করতে বলেছে এবং তার উত্তর দিতে হবে। তাহলে আমরা একটু লিখি, your conversation must contain 5 questions and কি আছে, and their answers, তাই না? শুধু প্রশ্ন করলে হবে না, আমরা কি করব, তার উত্তর দিব, their answers। or 10 exchanges of statements, or 10 exchanges of statements। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে কি কি আছে। ফ্র্যাগমেন্টেড সেন্টেন্সেস, ফ্র্যাগমেন্টেড স্টেটমেন্টস। ফ্র্যাগমেন্টেড স্টেটমেন্টস বলতে আসলে কি বোঝায়? ফ্র্যাগমেন্টেড মানে হচ্ছে খণ্ড, মানে কোনো অংশ বিশেষ এরকম বোঝায়। সেরকম বক্তব্য কিরকম হতে পারে একটু দেখি। যেমন আমরা বলি না কনভারসেশনে হাই, হ্যালো, এই কথাগুলো দিয়ে শুরু করি। তারপরে হচ্ছে যাওয়ার সময় বলি গুড বাই, তারপরে থ্যাংক ইউ, ওয়েলকাম, এই যে ছোট ছোট যে কথাগুলো আমি দেখি, দেখো হাই বা হ্যালো, তারপরে হচ্ছে ইয়েস অর নো, ইয়েস, নো, ভেরি গুড অথবা থ্যাংক ইউ, তাই না? আমরা বলি না এই কথাগুলো। ওয়েলকাম, বাই। তো আমি প্রশ্ন লিখছি এই কারণে, আমার ক্লাসটা ইফেক্টিভ করার জন্য, ক্লাসটা ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য। তোমরা জানো যে তোমাদেরকে আমরা অ্যাসাইনমেন্টের যে টপিকসটা, এই যে প্রশ্নটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? এই জন্য তোমাদের প্রশ্ন লেখার দরকার নেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। বলছে নোট ইউর কনভারসেশন মাস্ট কন্টেইন 5 কোশ্চেন্স, যে খেয়াল করো যে তোমার কনভারসেশনে 5টা প্রশ্ন থাকবে এবং তার উত্তর দিতে হবে। or 10 exchanges of statements, 10টা তোমার বাক্য দিতে হবে, কথা বলতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। এক্সচেঞ্জেস অফ স্টেটমেন্ট, এক্সচেঞ্জ আমরা কখন করি? বিনিময় করি, যে তুমি একটা প্রশ্ন করেছো, আমি একটা আনসার দিচ্ছি, ওকে, এই ধরনের। ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স, ফ্র্যাগমেন্টেড সেন্টেন্স স্টেটমেন্টস বলতে কি বোঝায়? যেটা বলেছি, হাই অর হ্যালো, ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, ওয়েলকাম, বাই। এই শব্দগুলো will not be counted as sentence, এটা কিন্তু সেন্টেন্স হিসেবে কাউন্ট হবে না।
তোমার যে এখানে বলেছে যে 5টা প্রশ্ন 5টা আনসার এবং 10 এক্সচেঞ্জেস অফ স্টেটমেন্টস, এর ভিতরে এই যে ছোটখাটো কনভারসেশন গুলো, এই যে ছোটখাটো কথাগুলো কিন্তু ওই কাউন্টিং এর মধ্যে থাকবে না, সেটা আমার প্রশ্নে বলে দিয়েছে যে will not be counted, will not be counted as sentence. দেখো যে বলেছে যে এই যে কথাগুলো, এই যে ছোট ছোট কনভারসেশন গুলো কিন্তু আমার সেন্টেন্স হিসাবে কাউন্ট হবে না। তো এই হচ্ছে আমার মোটামুটি প্রশ্নের ডিরেকশন তোমাদের বলে দিলাম। এবার আমি চলে যাব আনসারে। একটু দেখো, আচ্ছা এবার আমি প্রশ্নটা মুছে দিব। হ্যাঁ, এবার প্রশ্ন মুছে দিয়ে আমরা চলে যাব আনসারে। তোমাদের আমি বলবো, যেহেতু ক্লাস 6 এর স্টুডেন্ট তোমরা এবছরই ফার্স্ট অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছ, তো অ্যাসাইনমেন্টের কিন্তু অনেক নিয়ম কানুন আছে যে কিভাবে, হ্যাঁ তোমরা মনে করো যে না আমি তো লিখেছি, লিখে জমা দিলেই হবে, এটা কিন্তু তোমার হোমওয়ার্ক না। অ্যাসাইনমেন্টের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিয়ম কানুন আছে কিভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, যেহেতু এখানে মার্কসের ব্যাপার আছে। তো আমি তোমাদেরকে বলবো, আমার বেসিক অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস আছে, আমি তোমাদের গ্রুপে সেটা পোস্ট করে দিব, আমার গত বছরের নেওয়া ক্লাস, আর সেইটা তোমরা দেখবে বেসিকটা ভালোভাবে শেখার জন্য নিয়ম কানুন গুলো। আর আজকের ক্লাস তো দেখবেই। এখানে আমরা কিছু একটা ফ্রন্ট পেজ আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের দেওয়া হয়েছে, তাই না? সেই ফ্রন্ট পেজে কিছু তথ্য আছে, অনেকে কনফিউজড কিভাবে লিখতে হবে বুঝতে পারছো না, অনেক সময় দেখা যাচ্ছে ফাঁকা রেখে চলে গেছো, ওইভাবেই জমা দিয়েছো, এটা করা যাবে না, আমরা একটু শিখবো। তাহলে এখানে দেখো তোমাদের এই ফ্রন্ট পেজে এরকম অনেকগুলো অপশন আছে, আমি কিছু কিছু অপশন নিয়ে আজকে কথা বলবো। যেমন ক্লাস তো জানো তোমরা, ক্লাস 6 এর স্টুডেন্ট, ক্লাস 6 লিখবে। সাবজেক্ট একটা অপশন আছে, সেখানে আমরা সাবজেক্ট লিখবো ইংলিশ। এরপরে অ্যাসাইনমেন্ট নাম্বার আছে, তাই না? অ্যাসাইনমেন্ট নাম্বার। এখন এই অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে, তুমি মনে করো এটা যদি তোমার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে, প্রথম অ্যাসাইনমেন্ট কোন দিক থেকে আমি বলি, ইংলিশের প্রথম অ্যাসাইনমেন্ট, এই কারণে আমি এখানে অ্যাসাইনমেন্ট নাম্বারের এখানে 01 লিখেছি। আসলে কিন্তু লাস্ট উইকে তোমরা আরেকটা অ্যাসাইনমেন্টের টপিকস পেয়েছো, কিন্তু সেখানে ইংলিশ ছিল না, ইংলিশ এটা ফার্স্ট শুরু হচ্ছে, এজন্য আমি 01 লিখেছি। এরপরে তোমরা এখানে লিখে দিবে যে কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু খুব জরুরি, কারণ ইংলিশ অ্যাসাইনমেন্ট তোমাদের আরো অনেক দেওয়া হবে, এক একটা সাবজেক্টে বেশি অ্যাসাইনমেন্ট থাকতেই পারে। তো তুমি এখানে লিখবে সেকেন্ড উইক, কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা করছি, সেকেন্ড উইক, এবং কোন সাল, 2022, ডিটেলস এখানে লেখা থাকবে। ওকে, তাহলে 01 সেকেন্ড উইক 2022। এরপরে অ্যাসাইনমেন্টের টাইটেল নামে একটা অপশন আছে, অ্যাসাইনমেন্ট টাইটেল। সেই অ্যাসাইনমেন্ট টাইটেলে কি আছে, এটা তো আমার প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্ন যেহেতু আগে অ্যানালাইসিস করে এখানে এসেছি, প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে, তাহলে কি ছিল টাইটেল? টাইটেল হচ্ছে শিরোনাম, মানে যেটা নিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা লিখবে সেটাই হচ্ছে টাইটেল। এখানে আমরা লিখতে পারি এ কনভারসেশন উইথ এ ডক্টর অ্যাবাউট সিকনেস, এটা আমার প্রশ্ন থেকে আমি পেয়েছি। তাহলে দেখো আমরা লিখে ফেলি, কি লিখবো, এ কনভারসেশন, a conversation with a doctor, একজন ডক্টরের সাথে কনভারসেশন করতে হবে কি নিয়ে, অ্যাবাউট সিকনেস, অসুস্থতা নিয়ে ডক্টরের সাথে একটা কনভারসেশন লিখতে হবে, এটা হচ্ছে আমার টাইটেল।
তো এই হচ্ছে আমার যে ফার্স্ট যে ইনফরমেশন গুলো। আরো কিছু তথ্য আছে যে অ্যাসাইনমেন্ট প্রদান এবং গ্রহণের তারিখ, তোমরা ওই তারিখটা একটু লিখে রাখবে খাতায় যখন অ্যাসাইনমেন্টটা নিবে, যে কোন তারিখে তুমি ওই অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ তোমার প্রতিষ্ঠানে, আর কখন তুমি ওই অ্যাসাইনমেন্টটা নিচ্ছ। ওখানে অনেকগুলো অপশন আছে, শিক্ষার্থীর নাম, তারপরে সিগনেচার আছে, শিক্ষকের নামও আছে। তো তোমরা সবগুলোই পূরণ করবে। আমি মেইনলি সাবজেক্ট রিলেটেড যে কথাগুলো সেটা এখানে বলে দিয়েছি। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের মেইন আলোচনায়, যেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা লিখবো। হ্যাঁ, তাহলে দেখো তোমরা এইটুকু আগে বুঝে নাও এবং লিখে ফেলো। তোমরা এটা লিখে রাখো। এখন এখানে আমি এটা মুছে দিচ্ছি। ফ্রন্ট পেজের পরে যেটা হবে সেটা হচ্ছে তোমার একটা সূচিপত্র থাকবে। যেমন আমরা কোনো বইয়ে আমরা দেখি যে প্রত্যেকটা বইয়ের কিন্তু একটা সূচিপত্র থাকে, তাই না? সেরকম অ্যাসাইনমেন্টের নিয়ম আছে যে এখানে একটা সূচিপত্র থাকবে। সেই সূচিপত্রের ভিতরে তুমি সংক্ষেপে লিখবে যে কোন আইটেম সিরিয়াল দিবে, কি টপিকস, কোন পেজ, সেটা কিরকম একটু দেখি। তোমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিবে, সিরিয়াল নাম্বার দিবে। এরপরে তুমি লিখবে, এখানে তুমি ডেসক্রিপশন লিখতে পারো। এরপরে এখানে দিবে পেজ নাম্বার, পেজ নাম্বার। এখন এই পেজ নাম্বারটা কোথা থেকে এসছে? পেজ নাম্বার হচ্ছে তুমি যখন অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে, অ্যাসাইনমেন্টের ভিতরে গিয়ে প্রত্যেকটা পেজের কর্নারে এরকম নাম্বারিং করবে। মনে করো প্রথম পেজটা থাকলো 01, এটাতে চেঞ্জ করে নেক্সট পেজে যখন যাবে তখন 02। এখন আমি এটা মেইনলি সব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেই বলছি সূচিপত্রটা। তো এখানে সিরিয়াল নাম্বার মনে করো 1 নম্বরে মনে করো তুমি একটা ডেসক্রিপশন দিয়েছো। যেহেতু তোমাদের একটা মাত্র টপিকস আছে, হ্যাঁ, এই জন্য তোমাদেরটা হবে ছোট হবে কি, ডেসক্রিপশনে তুমি মাত্র একটা ডায়লগে লিখেছো, সেই ডায়লগের কথাই তুমি এখানে লিখবে। যে ডায়লগ বা কনভারসেশন কি যেন আমরা যেটা করলাম, উইথ এ ডক্টর অ্যাবাউট ইউর সিকনেস, তাই না? সেই কথাটাই, যে টাইটেলে যে কথাটা লিখেছো সেইটা নিয়েই কিন্তু তুমি কনভারসেশনটা করছো। অনেক সময় অ্যাসাইনমেন্ট মানে তোমরা যেহেতু ক্লাস 6-এ, এটা ছোট একটা টপিকস দিয়েছে, উপরের ক্লাসে যখন যাবে দেখবে যে অনেক কিছু ডেসক্রিপশনের ভিতরে অনেক কিছু লিখতে হয়। তো এখানে তুমি লিখতে পারো যে কনভারসেশন উইথ ডক্টর আবার সিকনেস, তাই না? এটা নিয়েই তো আমি কাজ করছি। কনভারসেশন উইথ যেহেতু আমার ডেসক্রিপশনটা একটু বড় হবে, এই জন্য এই দাগটা আমি আগে দিব না। তোমরা এটা পেন্সিল দিয়ে করতে পারো প্রথম, কারণ পেন্সিল দিয়ে করলে হবে কি, মুছা যাবে, বিশেষ করে এই যে দাগগুলা। এবং অ্যাসাইনমেন্ট কিন্তু সুন্দর পরিচ্ছন্ন হতে হবে, কাটাকাটি করা যাবে না, ওভার রাইটিং করা যাবে না, এগুলো করা যাবে না। এই কনভারসেশন উইথ আ ডক্টর অ্যাবাউট সিকনেস। যে অসুস্থতা সম্পর্কে তুমি এখন লিখলে। এখন এইটা মনে করো, এই অ্যাসাইনমেন্টটা করতে মনে করো সাপোজ তোমার 3টা পেজ লিখেছো, অথবা তুমি 2টা পেজের মধ্যে শেষ করেছো, তাহলে তুমি পেজ নাম্বার কিভাবে লিখবে দেখো তো। 01 থেকে, অথবা 01 মনে করা হচ্ছে তোমার এই সূচিপত্রের এটা এখানে গিয়েছে। তা তুমি মেইন অ্যাসাইনমেন্ট যদি পেজ 2 থেকে শুরু করো, সেক্ষেত্রে পেজ 2 থেকে হবে। মানে এখানে তোমার অ্যাসাইনমেন্টটা তো তুমি ফার্স্ট পেজে করছো না, ফার্স্টে একটা কভার পেজ থাকছে, দেন হচ্ছে তোমার সূচিপত্র থাকছে, তারপরে হচ্ছে তোমার মেইন আলোচনা। তাহলে সূচিপত্রে যদি তুমি মানে 01 লেখো কভার, মানে মেইন এই যে কর্নারে, একদম এই কর্নারে নাম্বার গুলো দিতে হয়, পেজ নাম্বার। তাহলে এখানে তোমার লেখা যেখান থেকে শুরু হবে, মেইন অ্যাসাইনমেন্ট তুমি যেখান থেকে ডেসক্রিপশন শুরু করবে, সেই পেজ নাম্বার দিয়ে এখানে শুরু করতে হবে। মনে করো পেজ 2 তে
তুমি মেইন এই কনভারসেশনটা লিখেছো। তাহলে পেজ 2 থেকে মনে করো তোমার পেজ 4 পর্যন্ত লিখেছে। তো যার যেরকম লাগবে, যেখানে অ্যাসাইনমেন্ট যে পেজে শেষ হবে তুমি সেই পেজ নাম্বার এখানে দিবে, 02 থেকে 04। এটা ভ্যারি করবে কার লেখা কিরকম, কেউ একটু বড় বড় করে লেখো বা কারো ইনফরমেশন একটু বেশি কম হতে পারে। এটা সাপোজ আমি একটা স্যাম্পল দেখালাম। এই তোমাদেরটা একদম সহজ, বেশি না। যখন উপরের ক্লাসে বেশি টপিকস থাকে বা বেশি আলোচনা, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ডেসক্রিপশনের ইয়াটা বেড়ে যায়, পেজ নাম্বারটা বেড়ে যায়, সিরিয়াল নাম্বারটাও এখানে অ্যাড হবে। এটা টপিকস এর উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে দেখো আমরা একটা সূচিপত্র শিখে ফেললাম। সূচিপত্র শেখার পরে কি হবে, আমরা এবার চলে যাব আমাদের মূল আলোচনা। মানে এখন আমরা অ্যাসাইনমেন্ট শুরু করে দিব। অ্যাসাইনমেন্ট এখন শুরু করার ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা ডায়লগ। আমি কিন্তু উত্তর বলে দিব না, আমি কিছু হেল্প তোমাদের করতে পারি। হেল্প কিরকম, যে কিভাবে শুরু করবে তোমরা। এখানে মনে করো আমি এটা মুছে ফেললাম। আচ্ছা, সূচিপত্রের এখানে তুমি উপরে অনেক কিছু দিতে পারো, ইন্ডেক্স দিতে পারো, এখানে কন্টেন্টস দিতে পারো। মানে এটা যে সূচিপত্র সেটা কিভাবে বুঝবে, একটা টপিকস তো লিখতে হবে যেটা আমি লিখিনি না, তুমি কন্টেন্টস দিতে পারো। কন্টেন্টস দিয়ে, হ্যাঁ, ওই টপিকসটা হলো কন্টেন্টস। কন্টেন্টসটা দিয়ে মানে এটা হচ্ছে সূচিপত্র। এটা অনেক সিনোনিম শব্দ তোমরা ব্যবহার করতে পারো, এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। অনেক সিনোনিম শব্দ ইউজ করতে পারো। তারপরে আমি যে চার্টটা এঁকেছি না, একটু আগে মুছে দিচ্ছি, এই চার্টটা তোমরা এখানে লিখবে। এখানে সিরিয়াল নাম্বার, এখানে ডিসক্রিপশন, এখানে পেজ নাম্বার। ওকে, এরপরে দেখো আমি মেইন আলোচনায় চলে যাব। মেইন আলোচনায় যাব যেহেতু আমাকে বলেছে একটা কনভারসেশন লিখতে, তো সেই কনভারসেশনটা তুমি উপরে লিখলে যে কি ডায়লগ। ডায়লগ আমরা যেভাবে লিখে থাকি, তাই না? ডায়লগ আমরা কিভাবে লিখি, দুইজনের নাম দিতে হয়। এখন এখানে তুমি মাইসেলফ না দিয়ে সরাসরি তুমি তোমার নামটা ব্যবহার করতে পারো। এবং তুমি কার সাথে কথা বলছো, ডক্টরের সাথে। এখন সেই ডক্টরে তুমি নামও ব্যবহার করতে পারো, ডক্টর এখানে নাম ব্যবহার করতে পারো। মনে করো আমি এখানে এক্স দিয়েছি, সাপোজ তুমি এখানে একটা নাম ব্যবহার করবে, তুমি এক্স দিবে না, তুমি যে কোনো একটা, আমি মুছে দিচ্ছি, দেখো যে কোনো একটা নাম তুমি, যে কোনো একটা ডক্টরের নাম এখানে দিতে পারো। ডক্টর মনে করো আসান সাপোজ। এরপর তুমি মাইসেলফ দিয়ে যেভাবে আমরা একটা কথা কনভারসেশন শুরু করি, ডক্টরের চেম্বারে তুমি যাচ্ছ, গিয়েছো, কথা শুরু করি, সেভাবে তুমি হাই, হ্যালো, গুড মর্নিং দিয়ে শুরু করতে পারো, সালাম দিতে পারো, আদাব নমস্কার দিতে পারো, যার ধর্মে যেভাবে আছে যেভাবেই তুমি শুরু করো না কেন। তো এখানে দেখো তুমি বলতে পারো এখানে গুড মর্নিং স্যার। যদি সকালে যাও অবশ্যই গুড মর্নিং। এখন তুমি গেছো বিকেলে, তোমার সিরিয়াল ছিল বিকেলে বা সন্ধ্যার সময়, সেই ক্ষেত্রে তো তুমি অবশ্যই গুড মর্নিং বলতে পারবে না যে ম্যাডাম লিখেছে গুড মর্নিং, আমিও গুড মর্নিং লিখবো। এটা কিন্তু তোমার সিচুয়েশন বেস করে লিখতে হবে। তো গুড মর্নিং স্যার লিখলাম। ওকে, এরপরে কি হয়, সাধারণত আমরা যদি কাউকে কিছু বলি, গুড মর্নিং বলি, তোমাকে উত্তরে গুড মর্নিং বলতে হবে। এটা হচ্ছে কার্সি, তাই না? আমাদের জানতে হবে এই ম্যানার গুলা। গুড মর্নিং। এরপরে মে আই কামিং স্যার, অনেক কিছু বলা যায়। যখন তুমি হচ্ছে বা শুধু গুড মর্নিং দিয়েই তুমি কনভারসেশনটা শুরু করতে পারো। এরপরে কি হবে, এরপরে আমরা আস্তে আস্তে কথা আগাবো। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। নর্মাল কথাবার্তা বলার পরে যে ডাক্তার বলতে পারে যে হোয়াটস রং উইথ ইউ, তোমার কি হয়েছে। হ্যাঁ, তো তখন তুমি আস্তে আস্তে বললে যে আমার এই সমস্যা হচ্ছে, কি কি সিমটমস তোমার মধ্যে দেখা দিচ্ছে, তুমি কি সমস্যা ফেস করছো, তখন তুমি বলবে। এবং মনে আছে আমার প্রশ্নে কিন্তু কিছু ডিরেকশন দেওয়া ছিল যে কি কি সিমটম। জ্বর ছিল, আমি আবার একটু প্রশ্নে যাই, দেখো প্রশ্ন আমি লিখে রেখেছি, প্রশ্নে যাই। প্রশ্নে হচ্ছে এখানে যে আমার জ্বর ছিল, এখানে সিমটমের মধ্যে দেখো কি কি সমস্যা হতে পারে। জ্বর, মাথা ব্যথা, বডি পেইন, কফ, শরীর ব্যথা আর হচ্ছে কাশি। তা তুমি এইখান থেকে সিমটম গুলো গ্রাজুয়ালি বলবে যে এরকম আমার কয়েকদিন ধরে জ্বর জ্বর লাগছে, একটু মাথাও ব্যথা করছে, শরীর কিছুটা ব্যথা অনুভব হচ্ছে, একটু কাশিও আছে, হালকা কাশি। তো তুমি তোমার মতো করে ডেসক্রিপশন করবে।
এরপরে হচ্ছে কি করবে ডাক্তার? ডাক্তার শুনে তোমাকে কিছু টেস্ট দিতে পারে। জ্বর বলেছো, এখন জ্বর কতটুকু আছে সেটা মেপে দেখতে হবে, তাই না? তুমিও হয়তো মনে করলে যে সামান্য জ্বর, বা বুঝতে পারছো না যে কত টেম্পারেচার আছে, আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে তোমার ওষুধ হবে, তোমাকে কিছু টেস্ট করতে দিতে পারে। তো যেভাবে আমরা কথাবার্তা সাধারণত বলে থাকি সেইভাবে তারপর তোমাকে বলবে যে ওষুধগুলো কিভাবে খেতে হবে, কি কি খাবার খেতে হবে, কিভাবে নিজের যত্ন নিতে হবে। হ্যাঁ, এইভাবে কিছু পরামর্শ ডাক্তার তোমাকে দিবে। তারপরে তোমার যেটা করতে হবে, ডাক্তার হয়তো তোমাকে রেস্ট যদি নিতে বলে, যে আপনাকে রেস্টে থাকতে হবে, 2 সপ্তাহ বললো রেস্টে থাকবেন, আপনি কোথাও বাইরে বের হবেন না, বাইরের সংস্পর্শে যাবেন না, 2 সপ্তাহ রেস্টে থাকবেন। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যারা হয়, আমরা যারা চাকরি করি, আমরা যদি অসুস্থ হই কি করি, আমরা হচ্ছে আমাদের একটা ছুটি নিতে হয়, তাই না? তো সেখানে বলতে পারবো যে আমার একটা মেডিকেল সার্টিফিকেট দিবেন, যেটা আমাকে আমার অফিসে শো করতে হবে। তাহলে তো তোমরা স্টুডেন্ট, তোমাদের তো এইসবের প্রয়োজন নাই। এজন্যই বলছি যে একটা শিক্ষক একভাবে লিখে দিয়েছে, তুমি গড়বাধা ওটাই মুখস্থ করবে, ওটাই লিখবে, এটা কিন্তু না। তোমাকে সিচুয়েশন বুঝতে হবে যে কনভারসেশন এই মাইসেলফ কি ম্যাডাম নিজের কথা বলছে না আমার কথা বলছে। তুমি লিখবে তোমার কথা। তোমার ক্ষেত্রে তো তোমার এইসব মেডিকেল সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি তো জব করো না, তুমি তো স্টুডেন্ট। ওকে, এই জন্যই বলছি যে পার্সন টু পার্সন ভ্যারি করে। আবার এইটা যদি তুমি মনে করো তোমার বাবা বা মা অসুস্থ বা ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ, এটা এভাবে করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার বাবা যদি জব করে তার ছুটি নিতে হবে, তুমি সাথে গেছো বাবার সাথে, এটা ডিপেন্ড করবে যে তুমি তোমার এই ডায়লগটা কিভাবে লিখবে। আমি রিকোয়েস্ট করব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটা করে থাকো নেট থেকে হুবহু নামিয়ে ডাউনলোড করে ওই সবার মানে খাতা এক হয় কিভাবে, এটা তো নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে। এ তো এক জায়গায় বসে তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট সবাই করো না, তাহলে কিভাবে এইভাবে মিলে যায় হুবহু? তোমরা হেল্প নাও, তোমরা ক্লাস থেকে হেল্প নাও, তোমরা নেট থেকে অবশ্যই হেল্প নিতে পারো, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে তোমরা হুবহু লিখবে না, তোমরা বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। আমরা কিন্তু খাতা দেখলে বুঝি যে কোন স্টুডেন্টটা নিজের মতো করে লিখেছে আর কোন স্টুডেন্টটা দেখে দেখে নেট থেকে হুবহু লিখেছে অথবা কোনো টিচারকে কপি করেছে। এবং অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার, আনসার লিখে দেওয়ার কোনো নিয়ম নেই, এজন্য আমি কখনোই আনসার লিখে দিই না, আমি জাস্ট হেল্প করি, আমি তোমাদের বলে দিই যে এইভাবে এইভাবে তোমরা অ্যাসাইনমেন্ট করবে। এবং শেষ করবে কিভাবে, শেষে কিছু কথাবার্তা যেভাবে আমরা ডায়লগ রাইটিং শিখেছি, যে ওকে বাই, থ্যাংক ইউ, সি ইউ লেটার, তারপর তুমি বলতে পারো যে খুব ইউ উইল কাম রাউন্ড সুন, ইউ উইল রিকভার সুন, যে খুব দ্রুতই তুমি সুস্থ হয়ে যাবা, তাই না? যেহেতু ডাক্তার তো এই কামনাই করে সবসময়। তো এইভাবে দিয়ে আমি আমার অ্যাসাইনমেন্টটা শেষ করে দিব। That's all for the time being. Keep me in your prayer. Thank you for watching my class. Bye bye.